হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা 5 নম্বর স্কুল দেওয়া ছিল সেটার আমরা রিমেনিং পোর্শন অর্থাৎ লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। আগের ক্লাসে আমরা এই 5 নম্বর স্কুল অর্থাৎ বার্ডওয়ান মিউনিসিপাল হাই স্কুল এর ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসটি দেখে নিও। দেখো, লাইফ সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ভাইরাস ঘটিত নয়? দেখো এখানে টাইফয়েড, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত একটি হরমোন, এখানে আনসার হবে ভেসোপ্রেসিন। দংশক কোষ দেখা যায় সাগর কুসুমে, ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে মেসোজোম। প্রদত্ত কোন মশলাটি উদ্ভিদের ফল? আনসার হবে গোলমরিচ। একটি উপকারী ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাস। এরপরে দুই দাগের প্রশ্নগুলো আনসার দেখে নেব। IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। আমলকিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষীয় অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? লাইসোজোম। গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমীয় জালিকা। কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন? এরেনবার্গ। এরপরে কোন হরমোনকে বৃদ্ধি পরিপোষক হরমোন বলা হয়? সোমাটোট্রফিক হরমোন। এরপরে আমরা নেক্সট নেদাগের প্রশ্নের আনসার দেখে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এর আগে দেখো 4টে স্কুলের আমরা প্রশ্নপত্রগুলো সলভ করে নিয়েছি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, প্রত্যেকটা সেটের সঠিক আনসার প্রোভাইড করেছি। তাই অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি দেখে নিও। এবং তোমাদের ক্লাস চলাকালীন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তোমাদের প্রবলেমগুলো বা তোমাদের জিজ্ঞাসাগুলো ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও যুক্ত হয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, দেখবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখো 3 দাগের প্রথম প্রশ্ন, যৌগিক ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্যর বিষয় হচ্ছে ব্যবহৃত মাধ্যম। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়, আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন কণার সূক্ষ্ম প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। এখানে 2 নম্বর পার্থক্যর বিষয় হচ্ছে এখানে যে লেন্সের প্রকৃতি, কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয়, আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। আরো একটা পার্থক্য, মানে এখানে আমি দুটো পার্থক্য বললাম, এখানে আরো একটা পার্থক্য দেখো, তোমরা জানো যে লক্ষ্যবস্তুকে সর্বাধিক, আমি এটা টেক্সট বুকের মতো করে নিয়েছি যে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখায়, আর এখানে লক্ষ্যবস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখায়। আমি এখানে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার পার্থক্য বললাম। এখান থেকে যে কোনো দুটি পার্থক্য তোমরা লিখবে পেজ নাম্বার 384। মাইসেলিয়াম কি? এটি কোথায় দেখা যায়? এটার আনসার আমরা টেক্সট বুক থেকে দেখে নিব। ছত্রাকের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়। এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি। হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে এক প্রকার গঠন তৈরি করে, একে মাইসেলিয়াম বলে। কাদের ক্ষেত্রে দেখা যায়? লিখবে মিউকর পেনিসিলিয়াম ছত্রাকে মাইসেলিয়াম গঠন দেখতে পাওয়া যায়। এটার পেজ নাম্বার দেখো 196। ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? দেখো এখানে দেওয়া হয়েছে কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দেওয়া নেই, এখান থেকে শুরু করে এতটা লেখা যায়। তবে রায় মার্টিন থেকে লিখলে সেক্ষেত্রে আনসারটা ভালো হবে। আমি রায় মার্টিন থেকে তোমাদের দেখাবো। রায় মার্টিনের তোমরা পেজ নাম্বার 430 ওপেন করো। 430 পাতায় দেখো দেওয়া হয়েছে যে ভাইরাসের জীবনচক্রে দুটি স্বতন্ত্র, মানে দুটি আলাদা আলাদা পৃথক দশা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অন্তঃকোষীয় দশা আর একটা হচ্ছে বহিঃকোষীয় দশা। অন্তঃকোষীয় দশায় ভাইরাস পোষক দেহে প্রতিলিপি, মানে রেপ্লিকা তৈরি করে বংশবিস্তার করে। এদের দেহে সজীব কোষের মতো ডিএনএ অথবা আরএনএ, এই নিউক্লিক অ্যাসিড বর্তমান। আর বহিঃকোষীয় দশায় এরা জড় পদার্থের মতো, মানে ইট বালি পাথরের মতো আচরণ করে। ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এদের দেহে কোনো সাইটোপ্লাজম বা কোনো কোষ অঙ্গাণু নেই, কোষীয় বিপাক ক্রিয়া নেই, বহিস্থ উদ্দীপকে সাড়া দেয় না। হয়তো 3টেই লিখলে, লেখার পর এবার ফাইনাল কনক্লুশন দেবে যে উপরোক্ত কারণের জন্য ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। 4 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য লেখো।
প্রথম পার্থক্যর বিষয় মানে প্রধান যেটা পার্থক্য সেটা হচ্ছে নালিকার উপস্থিতি। অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি এর মধ্যে কোনো নালিকা থাকে না, আর বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি মানে এর ক্ষেত্রে নালিকা বর্তমান। 2 নম্বর মানে খরিত বস্তুর প্রকৃতি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের পদার্থ যেমন পাক গ্রন্থি থেকে পাকরস, লালা গ্রন্থি থেকে লালারস ইত্যাদি উৎসেচক খরিত হয়। এখান থেকে হরমোন খরিত হয় আর বহিঃক্ষরা থেকে উৎসেচক খরিত হয়। দুটি পার্থক্য লিখবে পেজ নাম্বার 496। অ্যালগাল ব্লুম কি? যেগুলো টেক্সট বুকের মধ্যে ঠিকমতো দেওয়া হয়েছে, ভালো করে দেওয়া হয়েছে বা খুব ভালো মতো ভাবে দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই আমি টেক্সট বুক থেকে দেখাবো। যেমন দেখো, এটা আমি টেক্সট বুক থেকেও লিখতে পারি যে রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে নানা পুষ্টি উপাদান থাকে, এবং দেখো সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় বেড়ে যায়। সমুদ্রের জল ঢেকে দেয় এরা, একে বলা হয় অ্যালগাল ব্লুম। তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখা যায়, বা এর সঙ্গে তুমি এটাও অ্যাড করতে পারো যে ডিনোফ্ল্যাজেলেটরা সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং লাল হয়ে যায়, এটাও এক ধরনের অ্যালগাল ব্লুম। কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। প্রথম অর্থনৈতিক গুরুত্ব লিখবে যে ফিলিপিন্স, থাইল্যান্ড ও ভিয়েতনামে কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয় এবং বস্ত্রশিল্পে তন্তুর উৎসরূপে ব্যবহৃত হয়। শুকনো কাণ্ডকে ব্যবহার করে ঝুড়ি ও নানা ফার্নিচার বানানো হয়। কচুরিপানা তন্তুকে কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় অর্থনৈতিক ব্যবহার হচ্ছে বা গুরুত্ব হচ্ছে যে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয়। পেজ নাম্বার 282। 3 দাগে শেষ প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ বর্ণনা করো। লিখবে যে অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। এই হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এই অবস্থাকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলে। তাহলে এটা হচ্ছে কারণ। আর রায়মার্টিন থেকে যারা লিখতে চাও, দেখো ডায়াবেটিস বা মধুমেহ রোগের কারণ দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে একদম এতটা পর্যন্ত লিখবে। কেমন? তাহলে এখানে এই রোগের কারণ হলো রক্তে ইনসুলিন নামক হরমোনের কম উপস্থিতি, অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন কম ক্ষরণ হলে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না, ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এর ফলে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। 4 দাগের প্রশ্নগুলো আনসার দেখে নেব। প্রথমেই বলেছে দেখো জিন কি, আর এর সাথে প্রশ্ন আছে যে খালি চোখে দেখা যায় এমন একটি বৃহত্তম প্রাণী কোষের নাম হচ্ছে উট পাখির অনসিক্ত ডিম। জিনের সংজ্ঞাটা টেক্সট বুকের 182 পাতা থেকে আমরা লিখব যে নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার গঠন লক্ষ্য করা যায় যা পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করতে সাহায্য করে, একে জিন বলা হয়। নেক্সট কোশ্চেন, মিথজীবিতা কাকে বলে আর মানবদেহে পাওয়া যায় এমন একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ দাও। মিথজীবিতার সংজ্ঞাটা আমি এখান থেকে দেখাচ্ছি রায়মার্টিনের পেজ নাম্বার 417। দুটি ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা ধর্মকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। মানবদেহে পাওয়া যায় একটি মিথজীবী সম্পর্কের নাম হলো, লিখবে যে মানুষের দেহের ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এর নাম হলো এস্চেরিচিয়া কোলাই। এই অণুজীবরা মানুষের ক্ষুদ্রান্তে থেকে আশ্রয় ও পুষ্টি গ্রহণ করে, পরিবর্তে এস্চেরিচিয়া কোলাই মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। নেক্সট, মুনফেস রোগের কারণ কি আর এই রোগের উপসর্গগুলি উল্লেখ করো। লিখবে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ছাড়া অপর একটি হরমোন কর্টিসল খরিত হয়। এই হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, এই জন্য এই ধরনের মুখকে বলে মুনফেস। এই রোগের উপসর্গগুলি হলো 1 নম্বর মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, 2 নম্বর মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়, 3 নম্বর মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, আর 4 নম্বর ক্ষত সারাতেও সময় লাগে। এরপর দেখো এম্পেরার পেঙ্গুইনদের জীবনযাত্রা কিরূপ, আর কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলা হয়? এদের বলা হয় স্যান বুশম্যান। কেমন? স্যান বুশম্যান বলা হয়। এম্পায়ার পেঙ্গুইনদের জীবন ইতিহাস, এটা আমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবো। অলরেডি আমরা আগের সেটাও পেয়েছিলাম, সেখানে ব্যাখ্যা করেছিলাম, এখানে নতুন করে বলছি না,
তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নাম্বার 270। এরপরে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি রেখাচিত্রের সাহায্যে লেখো। 274 পাতায় জীববৈচিত্র্য সংরক্ষণের রেখাচিত্র দেওয়া হয়েছে ছকের মাধ্যমে। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ আর একটা হচ্ছে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষিত অঞ্চল মানে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। উদাহরণগুলো দেওয়া হয়েছে মানে কোথায় কোথায় আছে, ন্যাশনাল পার্ক কোথায় আছে, অভয়ারণ্য কোথায় আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় কোথায় রয়েছে। আর কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম, গেম ফার্মস, তারপরে অ্যারবোরিয়া, এখানে দেখো বোটানিক্যাল গার্ডেন, জিন সংরক্ষণ, বীজ ও জনন কোষ সংরক্ষণ, মানে এটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এরপরে দেখো নেক্সট কোশ্চেন বলছে যে বাঁশ গাছে মাস ফ্লাওয়ারিং এর ফলাফল কি। বাঁশ গাছে মাস ফ্লাওয়ারিং ঘটার ফলে সেই অঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের অত্যধিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। তারা তখন শস্য ক্ষেত্রের ও গুদামের শস্য খেয়ে ও শস্যহানি ঘটিয়ে দুর্ভিক্ষের সম্ভাবনা সৃষ্টি করে। আর টাইফাস, প্লেগ ও অন্যান্য ইঁদুরবাহিত রোগের সম্ভাবনাও বেড়ে যায় এবং এর থেকে মহামারী পর্যন্ত হতে পারে। অন্যদিকে প্রচুর সংখ্যক বাসের একসঙ্গে মৃত্যু ঘটার ফলে নতুন বাস তৈরি না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষ আরো এক সমস্যার মুখোমুখি হয়। ঘরবাড়ি তৈরির উপকরণ না পেয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। এর সাথে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষার? আনসার হবে রোবেসিন। কেমন? রোবেসিন, যেটা পাওয়া যায় নয়নতারা থেকে। আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 182 পাতায় নিউক্লিয়াসের চিত্র দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা অংশ তোমরা দেখাবে। নিউক্লিয় পর্দা, এরপরে হচ্ছে নিউক্লিওলাস, যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, আর এর সঙ্গে এই যে সূত্রাকার অংশ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। তাহলে আজকে আমরা 5 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তার কারণ তোমরা যত বেশি আমাদের ক্লাসগুলোতে লাইক দাও এবং কমেন্ট করার পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, তত বেশি আমরা মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে আরো এরকম নতুন ভিডিও আনার চেষ্টা করি। তাই অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসগুলি অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।